আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ এই টপিকটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই যে ভাজক টিস্যু কি। তো দেখো, জীবদেহের কিছু কিছু কোষগুচ্ছে কোষের অবিরাম বিভাজনের ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে থাকে। যেই কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হলো ভাজক কোষ। আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু হচ্ছে ভাজক টিস্যু। তো শিক্ষার্থীরা, আমাদের যে জীবদেহ, এই জীবদেহ কিভাবে বড় হয় বা জীবদেহের বৃদ্ধি কিভাবে ঘটে। জীবদেহ কিন্তু প্রথমে অনেক ক্ষুদ্র থাকে, এরপর ক্রমান্বয়ে বড় হয়। এটা কিভাবে বড় হয়? কারণ জীবদেহের প্রথমে যে কোষ আছে ওই কোষগুলো বিভাজিত হয়ে 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 বড় হইতে থাকে। আর যেই কোষগুলো যে বিভাজিত হচ্ছে এই কোষগুলোকে বলা হয় ভাজক কোষ। শিক্ষার্থীরা, যেই কোষগুলো বিভাজিত হচ্ছে সেগুলো হচ্ছে ভাজক কোষ। আর ভাজক কোষ দিয়ে যে টিস্যু গঠিত সেটা হচ্ছে ভাজক টিস্যু। এটা ভাজক টিস্যু খুবই সিম্পল। ভাজক কোষ দিয়ে যে টিস্যু গঠিত সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর ভাজক কোষ কি? যে কোষ বিভাজিত হতে পারে। আর তোমরা জানো যে টিস্যু কি? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যারা একত্রিত হয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করে। তো শিক্ষার্থীরা, এখন দেখো, আমরা জানলাম যে ভাজক টিস্যু কি। এখন আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। তো দেখো, নিচে ভাজক টিস্যুর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। এক নম্বর হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট। তো তোমাদের আমি বলেছি, আবারও বলছি যে টিস্যু কি? টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের সমাহার বা একই রকম অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটা টিস্যু গঠন করে। তো দেখো, ভাজক টিস্যু কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট। এরপর দেখো ২ নাম্বার, কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে ভাজক টিস্যুর কোষগুলো ছোট, কিন্তু ভাজক টিস্যুর যে নিউক্লিয়াস তারা হচ্ছে তুলনামূলক বড়। কোষ ছোট কিন্তু কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা তুলনামূলক বড়। এরপর ৩ নাম্বার, টিস্যুর কোষগুলোতে সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষ প্রাচীর থাকে। সেক্ষেত্রে এই কোষ প্রাচীর হচ্ছে কোষটি যেই পর্দা দিয়ে বা যেই আবরণ দিয়ে আবৃত থাকে বা ঢাকা থাকে সেটাই হচ্ছে এই কোষ প্রাচীর। এই টিস্যুর কোষগুলো বা ভাজক টিস্যুর কোষগুলো এই সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষ প্রাচীর দিয়ে আবৃত থাকে। এরপর দেখো ৪ নাম্বার, ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর হচ্ছে কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা। এরপর ৫ নাম্বার হচ্ছে এই কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়ে থাকে। ৬ নম্বর হচ্ছে কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা থাকে না। সেক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বলতে বোঝাচ্ছে তোমাদের, আমি বলছি যে টিস্যু কিভাবে গঠিত হয়? অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়। এখন অনেকগুলো কোষ মানে একের বেশি কোষ, মানে একের বেশি কোষ এক জায়গায় রয়েছে। কিন্তু যেহেতু অনেকগুলো কোষ এক জায়গায় রয়েছে, বাট এরা এত পরিমাণে একটা আর একটার সাথে লাগা যে এদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এটাই বোঝাইছে কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকে না। এরপর ৭ নম্বর হচ্ছে কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা বজ্র পদার্থ থাকে না। সেক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে যেমন ডাবের মধ্যে পানি থাকে। এরপর খরিত বস্তু বলতে যেরকম তোমরা যদি আম গাছে আঘাত করো, আম গাছ থেকে কষ বের হয় না, এটা হচ্ছে খরিত বস্তু। আর এই খরিত বস্তু হচ্ছে এক ধরনের বজ্র পদার্থ। তো শিক্ষার্থীরা, এরপর দেখো এই ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। ২ নম্বর হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। আর ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। শিক্ষার্থীরা, স্থায়ী টিস্যু হচ্ছে যেই টিস্যুর কোষগুলো আর বিভাজিত হবে না, যেই টিস্যুটা একবারে ফিক্সড। আর যেহেতু ভাজক টিস্যুর মধ্যে ভাজক কোষগুলো বিভাজিত হয় আর কোষ বিভাজনের মাধ্যমেই তো উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, এজন্য বলছে যে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।